হ্যালো ভিউয়ার্স, স্টাডি সেন্টার বিডি এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ হাসান শাকিল আপনাদেরকে জানাই স্বাগত। তা আসুন দেখি আজকে আমরা তাপগতিবিদ্যা পার্ট 2 নিয়ে আলোচনা করব। প্রথম দিন আমি কিন্তু পার্ট 1 নিয়ে আলোচনা করেছি, তারপর থেকে কিন্তু শুরু করছি। দেখেন আপেক্ষিক তাপের মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা আমি দেখছিলাম, সেই সংজ্ঞাটা থেকে এটা কিন্তু লেখা যায়। দেখেন সিপি আছে, সিপি হচ্ছে কি পি আছে, তাই স্থির চাপ, পি তে প্রেসার, এবং সিভি আছে স্থির আয়তন। ভালোভাবে বুঝবেন এগুলো, কারণ এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখেন সংজ্ঞাটা তাহলে হবে স্থির চাপে কোন গ্যাসের, দেখেন স্থির চাপে, দেখেন ভালো করে সিপি, সিপি হচ্ছে কি স্থির চাপে আর সিভি হচ্ছে কি স্থির আয়তনে, ঠিক আছে। তাহলে দেখেন স্থির চাপে কোন গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তির দরকার, তাহলে সেটাকে স্থির চাপে, আপনারা যদি স্থির চাপে মানে মোলার আপেক্ষিক তাপের যে সংজ্ঞা, ওখানে আপনারা শুধু স্থির চাপ জুড়ে দেবেন হয়ে যাবে, আবার স্থির আয়তন জুড়ে দেবেন হয়ে যাবে। তাহলে কি স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয়, সেটা কি হবে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। Cp = dq দিতে পারেন, এটা dq বা del q = m dt। ওকে, তারপর আসেন এটা সিভির ক্ষেত্রে কি আয়তনের ক্ষেত্রে হবে, এটা মনে রাখবেন আপনারা। এখন আমরা যেটা দেখব অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, du = cv dt, এই সূত্রটা কিন্তু এর পরবর্তী প্রতিপাদনে কিন্তু লাগবে, আপনারা দেখেন ভালোভাবে। du = cv dt। এখন দেখেন যদি তাপ সরবরাহ মানে তাপ dq হয়, অভ্যন্তরীণ শক্তি যদি du এবং dw যদি কাজের পরিমাণ হয়, তাহলে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা লিখতে পারি এটা। আপনারা ভাষাগুলো কিন্তু ভালোভাবে লিখে নেবেন। তাহলে দেখেন dq = du + dw। এবার আসেন, এখন দেখেন আমার দরকার কি dw এর মান, তাহলে du কে কিন্তু যেভাবে হোক ভ্যানিশ করতে হবে। তাহলে দেখেন আবার আমরা জানি কি dw = pdv। তাহলে দেখেন dq = du + pdv, এই যে dw = pdv। এখন আপনার যদি আয়তন যদি স্থির থাকে, তাহলে স্থির থাকা মানে কি 0 হয়ে যাওয়া। তাহলে দেখেন এই pdv, তাহলে এটার মান কি হয়ে যাবে 0 হয়ে যাবে কিন্তু। তাহলে দেখেন দেখা যায় du = dq, এই যে মানটা আপনি পেয়েছেন। এবার আসেন আমরা দেখেন জানি cv = dq/m dt। দেখেন এই যে cv = এই যে dq, del দিলেও হবে d দিলেও হবে, m dt, এই যে। তাহলে এখানে বসান, এবার আপনার dq এর সমান cvm dt, তাহলে আপনি এখানে বসান dq এর মান, তাহলে du = কি লেখা যায় m, আচ্ছা m cv dt। এখন দেখেন m = যদি 1 হয়, তাহলে এটা কিন্তু আপনি সরাসরি লিখতে পারবেন কি cv dt। তাহলে এই যে সূত্র, এই সূত্রটা কিন্তু আমার পরবর্তী যে প্রতিপাদন আছে, প্রতিপাদনে কিন্তু লাগবে, অবশ্যই ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু দেখে নেবেন। তাহলে দেখেন অভ্যন্তরীণ শক্তি কাকে বলে, সিভি এবং ডিটি এর গুণফলই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। আর আমি কিন্তু আপনাদের ম্যাথ দেখাবো, অবশ্যই আপনারা কিন্তু ম্যাথের সাথে সাথে বুঝবেন এগুলো। আসুন এবার আমরা দেখি সিপি ও সিভির মধ্যে সম্পর্ক। আপনারা জানেন সিপি কি, আমি কিন্তু কিছুক্ষণ আগে বুঝাইলাম আপনাদের, এবং সিভি কি। এখন দেখেন এখানে আপনারা যখন শুরু করবেন এটা, তখন লিখবেন ভাষা। দেখেন প্রথমে আপনাদের সুবিধার্থে আমি কিন্তু লিখে দিয়েছি, প্রথম কিন্তু এটা লিখতে হবে এখানে। তাহলে দেখেন dq মানে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা লিখতে পারি dq = du + dw। তাহলে দেখেন ভাষাগুলো কি, একটি ঘর্ষণহীন পিস্টন যদি নেন, ঠিক আছে, এর হচ্ছে দেখেন এখন এটা কিন্তু হবে ঘর্ষণহীন, কিন্তু আপনারা কিন্তু ঘর্ষণহীন কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু ঘর্ষণহীন এই কথাটি লিখবেন আপনারা। তাহলে দেখেন তাপ গতিবিদ্যার প্রথম যে সূত্র, তাহলে এটা লেখা যায় কি dq = du + dw। ওকে, তাহলে কি ভাষাটা প্রথম লিখবেন কি, একটি ঘর্ষণহীন পিস্টন নেওয়া হচ্ছে যার মধ্যে 1 মোল গ্যাস আছে। তাহলে এটা আমরা করছি কিন্তু আদর্শ গ্যাসের জন্য সিপি এবং সিভির মধ্যে সম্পর্ক। তারপর লিখবেন dq যদি তাপ, du কি অভ্যন্তরীণ তাপ, dw কি যে পরিমাণ কাজ সম্পাদিত হচ্ছে, তাহলে যদি হয় তাহলে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা লিখতে পারি dq = du + dw। ওকে, এবার আসেন আমরা কিছুক্ষণ আগেই কিন্তু দেখলাম, এখন আপনার টার্গেট দেখেন, মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু করতে হবে cp - cv = r, এই সম্পর্কে নিয়ে যেতে হবে। তাহলে আপনার দরকার কি cp দরকার, cv দরকার। এখন দেখেন এই যে du হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, এর আমরা জানি কি cv এবং dt এই দুইটার গুণফলের কিন্তু সমান du হবে। তাহলে দেখেন du = লেখা যায় cv × dt।
এবার আপনি এই ডিভির জায়গায় বসে দেন সিভি ডিটি, দেখেন বসাইলেন, মান পেয়েছেন সিভি ডিটি প্লাস পিডিভি। পিডিভি বলতে কি ডিডব্লিউ, আমি কিন্তু ওই আমার গত লেকচারে ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি কোথা থেকে আসছে আমি দেখিয়ে দিয়েছি, আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। ওকে, এবার দেখেন আপনি কিন্তু সিভি পেয়েছেন, এখন আপনার দরকার কি সিপি দরকার আর আর দরকার। এখন দেখেন আবার আমরা জানি সিপি সমান সমান ডিকিউ বাই ডিটি, কোথা থেকে জানি, দেখেন সিপি সমান সমান জানি, এই দেখেন সিপি সমান সমান আমরা কিন্তু জানি সিপি সমান সমান ডিকিউ বাই এম ডেল টি বা ডিটি। ওকে, ডিটি। এখন যেহেতু 1 মোলের জন্য এটা কিন্তু হবে, এখন এই জন্য এখানে 1 হয়ে যাবে মানটা, এই জন্য লেখা যায় কি ডিকিউ বাই ডিটি। তাহলে দেখেন ডিকিউ ইকুয়াল টু সিপি ডিটি আড়াআড়ি গুণ, এই যে দেখেন। এখন শুনুন, অবশ্যই যখন আপনারা করবেন আমার এই ভিডিওটি দেখবেন, বই অবশ্যই সামনে রাখবেন, কারণ আপনারা আমি হয়তো বা কিছু কিছু ল্যাঙ্গুয়েজ বা ভাষা বাদ দিয়ে ওইগুলো আপনারা বই থেকে সুন্দর করে ভাষা লিখবেন, লিখে নোট করে রাখবেন কিন্তু এগুলো। কারণ আমি যদি ভাষা ওইভাবে লিখে দিই সম্পূর্ণ, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো হয়ে যাবে কিন্তু ভিডিও। ওকে, এবার তাহলে দেখেন এত দূর আমাদের ক্লিয়ার। এবার আসেন পিভি ইকুয়াল টু আমরা জানি কি এনআরটি, আদর্শ গ্যাসের যে সমীকরণ আছে পিভি ইকুয়াল টু এনআরটি আপনারা জানেন। এখন যদি 1 মোল গ্যাসের জন্য এই জন্য পিভি ইকুয়াল টু আরটি। ওকে, এবার আপনারা কিন্তু ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন করতে কিন্তু জানেন, ইন্টিগ্রেশন কিন্তু শিখছেন, সেই আমরা এবার ইন্টিগ্রেশন করব কিসের সাপেক্ষে, এই টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। দেখেন তাহলে ডি বাই ডিটি পিভি ডি বাই ডিটি আরটি। এখন দেখেন ইন্টিগ্রেশন আপনারা হয়তো জানেন, তবু আমি একবার দেখাই দিই আপনাদের। দেখেন এখানে বলছি কি ডি বাই ডিটি পিভি সাপোজ, ঠিক আছে। এর ইন্টিগ্রেশন কিভাবে করুন, পি কিন্তু ধ্রুবক, একবার কিন্তু পি কে নিতে হয়, ডিভি বাই ডিটি প্লাস ভি, মানে ইউভির কিন্তু সূত্র এটা, তাহলে ডিপি বাই ডিটি। এখন ধ্রুবককে যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে কি হয়ে যায়, 0 হয়ে যায় না, তাহলে এই মানটি 0। ওকে, এবার দেখেন তাহলে পি ডিভি বাই ডিটি, এই যে আপনার মান কিন্তু আসতেছে এটা পি ডিভি বাই ডিটি, এই যে পি ডিভি বাই ডিটি। আর অনুরূপ ভাবে এখানেও করবেন, ওইভাবে সেম কিন্তু চলে আসবে, এই যে ডিটি ডিটি কেটে যাবে, আমি দেখাইলাম না, এটা আপনারা করে নেবেন। এবার কি করবেন, আড়াআড়ি গুণ করবেন, আড়াআড়ি গুণ করবেন পি ডিভি ইকুয়াল টু দেখেন আর ডিটি এসেছে, তাহলে দেখেন এই পি ডিভির মান কিন্তু আপনি বের হয়ে গেছে। তাহলে দেখেন ডিকিউ এর মান ছিল কত, সিপি ডিটি, এই যে সিপি ডিটি বসাইলাম সমান সমান সিভি ডিটি, এই যে ডিইউ এর মান, আর ডিডব্লিউ এর মান হচ্ছে পি ডিভি ছিল, পি ডিভির মান আবার পেয়েছি আর ডিটি, এই যে আর ডিটি বসাই দিলাম। এবার দেখেন হয়ে গেছে, এই ডিটি 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 সব যদি চলে যায় থাকে সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর। এখন দেখেন এখানে কিন্তু কোশ্চেনটা একটু ক্লিয়ার হন, দেখেন এটা কিন্তু আপনার হয়ে যাবে, এখান থেকে দেখেন তো সিভির মানটা কি হবে, সিভি প্লাস আর, তার মানে সিভি থেকে কিন্তু বেশি হবে, অলওয়েজ টাইম বেশি হবে, আর সিভির মানটা তাহলে সিভি থেকে অলওয়েজ টাইম কি হবে, বেশি হবে। কিন্তু এই কোশ্চেনটাও কিন্তু আপনাদের কিন্তু আসে, এই গাণিতিক ভাবে কিন্তু আপনারা দেখলেন কিন্তু এটা। ওকে, আর হচ্ছে ব্যাখ্যাকারও দেখবেন, যদি সমস্যা হয় জানাবেন আমাকে। এখন দেখেন তাহলে এটা কি লেখা যায়, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এই যে এটাই কিন্তু আপনার মূলত সম্পর্ক। ওকে, তাহলে অ্যাকচুয়ালি আপনার কিন্তু এই অধ্যায়ের যতগুলো রিলেশন করবেন, যাই করবেন তাপগতিবিদ্যার এই সূত্র দিয়ে করতে হবে, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। ওকে, আর আপনারা আমার প্রথম থেকে কিন্তু ভিডিওগুলো দেখতে থাকেন, কারণ কার সাথে কার সম্পর্ক এগুলো কিন্তু আমি পর্যায়ক্রমে সবই বলে দিয়েছি। এবার আসেন আমরা হচ্ছে গামা সমান সমান মনে রাখবেন সিপি বাই সিভি, স্থির চাপে মোলার গ্যাস দ্রবক আর স্থির আয়তনে মোলার গ্যাস দ্রবক। এখন দেখেন আপনাদের এইখান থেকে কিন্তু আপনাদের ইদানিং রিটেনের জন্য অঙ্ক দিচ্ছে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এখানে আর অ্যাডমিশনের জন্য তো এসে থাকে। আর এই যে সূত্রগুলো আমি দেখাইলাম এই সূত্র দিয়ে কিন্তু আমি অঙ্ক তো আমি লেকচারের পরে দেখাই দিচ্ছি। এখন আপনাদের এমসিকিউ এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই দেখেন তিনটা। এক পারমাণবিক গ্যাসের জন্য গামা এর মান কত 1.67, দ্বিপারমাণবিকের জন্য 1.40, বহু পারমাণবিক ক্ষেত্রে গামা এর মান কিন্তু এটা 1.33। তবে আপনাদের অঙ্কে কিন্তু দেওয়া থাকে এই যে 1.4 বা যেটা আপনাদের দেওয়া থাকবে অঙ্কে সেটা দিয়ে কিন্তু করবেন। আর যদি বলে দেয় যে এক পারমাণবিক গ্যাসের জন্য আপনার মান যদি না দেওয়া থাকে, তাহলে এক পারমাণবিক গ্যাসের জন্য যে মানটি অঙ্কের ক্ষেত্রে কিন্তু সেই মান কিন্তু ইউজ করা লাগবে আপনার। যদি 1.6 এর 1.6 দেবেন, দ্বিপারমাণবিক 1.4 এবং বহু পারমাণবিক 1.3, বহু পারমাণবিকটা খুব বেশি আসে না, আপনার এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট। ওকে, আশা করি এটা বুঝছেন। কিন্তু
এবং আরেকটা সম্পর্ক আপনারা এখান থেকে পাবেন, বই থেকে এটা দেখে নেবেন, খুব সহজ। CV = R বাই গামা মাইনাস 1, এইটা আপনার অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। এইটা তাহলে CV কি, আর কি, গামার মান তো আপনার দেওয়াই থাকে, যদি আর এর মান বের করতে হলে আর এর মান বের করবেন, তাহলে CV = R বাই গামা মাইনাস 1। এই যে, তাহলে এই লেকচারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আপনারা ভালোভাবে বুঝবেন। ওকে, এবার আসুন দেখি আমরা একটু অঙ্ক দেখলেই ক্লিয়ার হয়ে যাব। কিন্তু দেখেন কার্বন ডাই অক্সাইড এর জন্য স্থির আয়তনে ওই স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, তাহলে দেখেন আপনার কিন্তু স্থির আয়তনে মানে কি CV এবং স্থির চাপ বলতে কি CP। তাহলে দেখেন এগুলো আপনারা নির্ণয় করুন, গামা অথবা আর যায়। তাহলে দেখেন আপনার গামার মান দেওয়া কত 1.33, এটা এক পারমাণবিক না বহু পারমাণবিক না দ্বিপারমাণবিক, আপনারা কিন্তু আপনাদের গত লেকচারে বলে দিয়েছি, এগুলো মনে রাখবেন। দেওয়া আছে কিন্তু 8.314 জুল পার কেলভিন পার মোল। বের করতে বলছে কি CV। শোনেন, আমি কিন্তু আপনাদের সংক্ষেপে লিখছি এইগুলো কিন্তু আপনার ভাষাগুলো লিখবেন যে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ CV = এত, এইভাবে লিখবেন। ওকে, এবার দেখেন আপনার কিন্তু দেখেন আপনাদের আমি সম্পর্ক দেখাইছিলাম কি কি, যে CP - CV = R দেখাইছিলাম। তাহলে দেখেন এই সম্পর্ক দিয়ে কিন্তু আপনার R এর মান দেওয়া আছে, কিন্তু CV এর মান কিন্তু দেওয়া নাই, তাহলে এই সম্পর্ক দিয়ে আপনার হচ্ছে না, তাহলে এই সূত্রটাও লাগবে। আবার আপনারা কিন্তু জানেন, কি জানেন বলেন তো, গামা = CP/CV জানেন। এখন দেখেন এখান থেকে আমি তাহলে একটু ক্লিয়ার হয়ে নিই, CP = গামা CV, তাহলে 1 নম্বর সমীকরণ এটা, 2 নম্বর সমীকরণ আমি যদি এইটা দিয়ে রাখি, এখন আপনারা কি করবেন, এই CP এর মানটা এখানে বসাবেন, 1 নম্বরে বসান তো। তাহলে কি হয়, গামা CV - CV = R। দেখেন ফরম্যাটে নিয়ে আসতে হবে, আসলে অঙ্ক করার সিস্টেম কি আপনারা কিন্তু ফরম্যাটে নিয়ে আসতে হবে, মানে মাথা কাটা যাবে কিন্তু এখানে কোন সূত্র দিয়ে কোন সরাসরি আমার কিন্তু এই সূত্রে যখন যাচ্ছে না, তখন আপনার টার্গেট হবে কি, দেখেন এই আমার নিশ্চিত এখানে কোনো একটা ভ্যানিশ করতে হবে কিন্তু এখানে। তাহলে দেখেন CP কে আমি ভ্যানিশ করে দিচ্ছি CV তে, আর গামার মানও জানেন আর এর মানও জানেন, আপনারা কিন্তু তাহলে কিন্তু হয়ে যাবে। আপনাদের আমি লেকচার দিব যে কিভাবে আপনারা হয়তো ক খ গ এর অ্যানসার কিন্তু সরাসরি করতে পারেন, উচ্চতর দক্ষতামূলক যে ঘ নাম্বারের কোশ্চেনটা ওইটা অ্যানসার করার জন্য কিন্তু আপনাদের আমার পরবর্তী লেকচার আমি একটা ভিডিও তৈরি করব ঘ নাম্বারের জন্য, অবশ্যই দেখবেন আপনারা কিভাবে অ্যানসার গুলো করতে হয়। দেখেন তাহলে এখানে আপনি CV কি পাচ্ছেন, তাহলে সরি CV তাহলে কি গামা -1 = R। তাহলে দেখেন CV = R বাই গামা -1, যে আপনার একটা সূত্র আমি কিন্তু দেখাইছিলাম, এরকম একটা সূত্র। এই যে তাহলে এখানে R এর মান পাচ্ছেন, গামার মান পাচ্ছেন এবং ওয়ার এর মান পাচ্ছেন, কত অ্যানসার হয় আমার জানাবেন। তারপর আপনি কি করবেন, আপনারা জানেন CP = এটা যদি এই পাশে নেন তাহলে কি হয় CV + R, CV এর মান এই যা বের হবে এর সাথে আর যোগ করে দিবেন, অ্যানসার হয়ে যাবে। দেখেন এই অঙ্কটি যদি বোঝেন তাহলে কিন্তু আপনাদের এই যে কত যে লেকচারটা দিয়েছে এটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। আসলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা সূত্র কিন্তু প্রত্যেকটা সূত্রের সাথে রিলেটেড, আপনারা কিন্তু বুঝতে না। আসুন আমরা দেখি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে PV গামা = ধ্রুবক। ওকে, এখন আপনাদের ভাষা সেম, এই ভাষা সেম হওয়ার পর আপনারা লিখবেন তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এই যে dQ = du + dW। এবার দেখেন আমাদের দরকার কি PV গামা = তাহলে দেখুন আমরা জানি dW = PdV, তাহলে dW = PdV লিখলাম, সব ঠিক রাখলাম। এবার আসেন দেখেন du আবার আমরা কিন্তু আগে দেখছি CV dt, তাহলে du = CV dt লিখলেন। দেখেন ক্লিয়ার কিনা এতদূর। এবার আপনারা দেখেন এটা যেহেতু বলছে রুদ্ধতাপীয় কিন্তু ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি, মানে বাইরে থেকে কোনো তাপের আদান প্রদান হবে না, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে PV গামা = ধ্রুবক। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে বাইরে থেকে যদি তাপের আদান প্রদান না হয় তাহলে অবশ্যই dQ = 0 লেখা যায়। তাহলে দেখুন dQ = আমি 0 লিখে দিলাম, এই যে dQ = 0। শোনেন আমি কিন্তু আপনাদের পর্যায়ক্রমিকভাবে বুঝাই দিচ্ছি, মানে এইভাবে বুঝে আপনারা নিজেদের মতো করে কিন্তু সাজিয়ে গুছিয়ে কিন্তু নোট করে রাখবেন, বুঝছেন? এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনাদের কিন্তু আমি 127 বার টোটালি কিন্তু এই আপেক্ষিক তাপের যেগুলো আছে টোটালি এখান থেকে কিন্তু কোশ্চেন এসেছে, আমি কিন্তু আপনাদের বলে দিয়েছিলাম, ওইগুলো দেখে নেবেন। এবার দেখেন তাহলে CV PdV = 0 চলে এসেছে। এখন দেখেন PV = আমরা জানি কি RT, nRT জানি কিন্তু 1 মোলের জন্য, এই জন্য PV = RT। এবার একে দেখেন আপনারা DT এর সাপেক্ষে করছেন, DT এর সাপেক্ষে যদি করেন কি হয় PV, আর এখানে RT R কি ধ্রুবক। এখন আপনারা কিন্তু শুনেন ডিফারেন্সিয়েট করা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আগে, তবুও আরেকবার দেখেন এখানে
হ্যাঁ দেখেন ডি বাই ডিটি পি ভি আছে, তাহলে একবার কাজ কি ডি বাই ডিটি সরি একবার কাজ আপনি পি কে রেখে দেবেন, ডিভি বাই ডিটি করবেন প্লাস ভি কে রাখবেন ডিপি বাই ডিটি করবেন। এই যে এইভাবে কিন্তু ডিফারেন্সিয়েট করার নিয়ম, মানে ইউভি এর সূত্র আপনারা ম্যাথের কিন্তু এগুলো জানেন, আর যদি না জানেন আমার ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন যে লেকচার আমি দেবো এগুলো দেখে নেবেন ভালো করে। তাহলে দেখেন ডিটি এর মান বের করে নেন, এই মান এখানে আপনি অ্যাপ্লাই করেন, এই যে ডিটি। আচ্ছা এখানে আমার ছোট হাতের বড় হাতের হয়ে গেছে, আপনারা সবসময় বড় হাতের ইউজ করেন, ঠিক আছে। তাহলে দেখেন সিভি ডিটি, ডিটি এর মান এই যে অ্যাপ্লাই করলাম প্লাস পি ডিভি ইকুয়াল টু 0। এখন কি করবেন লসাগু করবেন, আর হবে লসাগু, লসাগু করার পর যেভাবে আপনারা ক্যালকুলেশন করেন আর 0 সাথে গুণ করলে 0 হয়ে যায়, এখানে করবেন। তাহলে দেখেন আপনারা আর ইকুয়াল টু কিন্তু আপনাদের দেখিয়েছিলাম আমি সিপি মাইনাস সিভি বসান, বসাই এবার পি ডিভির সাথে সিপি এবং পি ডিভির সাথে সিভি যদি গুণ করে দেন তাহলে কিন্তু দেখেন এই সিভি পি ডিপি কেটে যায়, এই প্লাস আর এই যে মাইনাস, তাহলে থাকে কি সিভি ডি ভি ডিপি প্লাস সিপি পি ডিভি। করবেন ক্যালকুলেশন, শুনেন এগুলো আমি ক্যালকুলেশন আপনাদের করতে দিচ্ছি, কিন্তু আমি কিন্তু নিজেই করতে পারতাম, কিন্তু আপনাদের নিজের হাতে করাবো আমি এগুলো, সমস্যা হলে আমাকে জানাবেন। এখন দেখেন এই পর্যন্ত আসেন, এখান থেকে উপরে চলে আসেন, দেখেন যে আপনার সমীকরণটা আছে ভিডিপি। এখন এই জায়গায় আপনার কাজ কি হবে জানেন, সিভি দ্বারা ভাগ করবেন। তাহলে দেখেন সিভি দ্বারা যদি ভাগ করেন কি হয়, সিভি দ্বারা যদি ভাগ করেন তাহলে সিভি সিভি কেটে যায়, ভিডিপি প্লাস সিপি বাই সিভি পিডিভি থাকে। এখন এই যে দেখেন সিপি বাই সিভি ইকুয়াল টু আপনারা জানেন কি গামা, কিন্তু গামা জানেন, তাহলে গামা পিডিভি ইকুয়াল টু 0। এবার আপনি কি করবেন দেখেন পিভি দ্বারা ভাগ করবেন, এইখানে লিখবেন এই ভাষাগুলো আপনারা কিন্তু লিখবেন পাশে যে পিভি দ্বারা ভাগ করে কি করছেন। তাহলে দেখেন ভিভি কেটে যায়, ডিপি বাই পি থাকে, গামা পিপি কেটে যায়, তাহলে ডিভি বাই ভি থাকে এত। এবার দেখেন যোগজীকরণ করবেন, আপনারা কিন্তু অবশ্যই গণিতে কিন্তু করছেন যোগজীকরণ, এরপরও এই জন্য আমি বেশি ডিটেইলসে যাব না, লেকচার অনেক বড় হয়ে যাবে ডিটেইলসে গেলে। এটা কিন্তু যদি এমন থাকে তাহলে লন পি লেখা যায় প্লাস গামা লন ভি, শূন্য যেহেতু আছে তাহলে এটা কি লেখা যায় ধ্রুবক, যদি করেন আপনারা যোগজীকরণের নিয়ম অনুসারে। তাহলে দেখেন লন পি প্লাস গামাটা সামনে সূচকের নিয়ম অনুসারে পাওয়ারে চলে যায় লন ভি গামা। এবার লন পি আর ভি যেহেতু আছে যোগ আকারে গুণ আকারে লেখা যায় পি ভি গামা ইকুয়াল টু ধ্রুবক। এবার এইটার ক্ষেত্রে আপনারা এক লাইন চলে আসবেন, এই লাইনে পি ভি গামা ইকুয়াল টু ধ্রুবক। তাহলে দেখেন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে পি ভি গামা ইকুয়াল টু ধ্রুবক, আপনারা কিন্তু কখনো সরাসরি এরকম বলে দিবে না যে পি ভি গামা ইকুয়াল টু ধ্রুবক প্রমাণ করো, এখান থেকে আপনাদের ম্যাথ কিরকম আসে সেটা আপনারা দেখবেন, আর অবশ্যই এটা ভালোভাবে করবেন, যদিও কোথাও সমস্যা থেকে থাকে জানাবেন আমাকে। আসুন এবার আমরা একটা অঙ্ক দেখি, অঙ্ক দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে অঙ্কগুলো আপনাদের এসে থাকে। অঙ্ক কিন্তু আপনাদের ইদানিং রিটেনে কিন্তু দিচ্ছে, তাহলে রিটেনের জন্য আর অ্যাডমিশন আর এমসিকিউর জন্য তো ইম্পর্টেন্ট আছে। তাহলে আসুন দেখুন স্বাভাবিক তাপমাত্রা চাপ, তাহলে দেখেন স্বাভাবিক তাপমাত্রা চাপ বলছে, তাহলে কিন্তু সহজেই আপনারা বুঝছেন যে স্বাভাবিক তাপমাত্রা এবং চাপ কত, ঠিক আছে। কোন গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, দেখেন বলছে কি রুদ্ধতাপীয়, শুনেন আপনারা অঙ্ক পড়বেন আর কিন্তু মাথা খেলাবেন, কিন্তু দেখেন বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আপনি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র কিন্তু জানেন পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক। তাহলে তারপর দেখি তাও দেখেন আয়তন 2.5 গুণে আয়তন প্রসারিত, তার মানে দেখেন এখানে সহজেই বোঝা যাচ্ছে কি একটা আয়তন যদি v1 সমান v ছিল তাহলে v2 সমান কত হবে 2.5 গুণ, তারপর 2.5 v। ওকে, এবার দেখেন করা হলো চূড়ান্ত চাপ কত, দেখেন স্বাভাবিক তাপমাত্রা চাপ যেহেতু বলছে তাহলে P1 সমান কত 1.013 × 10⁵ প্যাসকেল। কোথা থেকে পাচ্ছি সাধারণ চাপের এই স্বাভাবিক চাপ তাপমাত্রা এবং চাপের যে মান আছে সেই মান থেকে কিন্তু পাচ্ছি। তাহলে চূড়ান্ত চাপ কত, তাহলে চূড়ান্ত চাপ কত P2 = হট, আর গামার মান আপনার দেওয়া আছে 1.41। এখন দেখেন তো আপনার P আর V দেওয়া আছে, তাহলে আপনি কি জানেন PV গামা ইকুয়াল টু ধ্রুবক, PV গামা ইকুয়াল টু ধ্রুবক রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এটা কি লিখতে পারেন P1 V1 গামা ইকুয়াল টু P2 V2 গামা। তাহলে বের করবেন কিসের মান P2 এর মান, P2 এর মান বের করেন, তাহলে কি লেখা যায় P1 V1 বাই V2 গামা। এই যে মান আপনারা বসাই দিবেন এই সমীকরণে, আর কিছু যদি ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে লেখা লিখেন আপনারা শুদ্ধ করে সেটা লিখে নেবেন। জাস্ট আমি কিন্তু আপনাদের বোঝাইলাম যে এরকম কিন্তু হয়ে থাকে। তো দেখেন এটা কিন্তু অনেক অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, আপনাদের কোথাও সমস্যা থাকলে জানাবেন আমাকে। আর রিটেনেও কিন্তু ইদানিং এরকম অঙ্ক আসছে, আর এই গামার মান কিন্তু দেওয়া আছে তাই, আর এক পারমাণবিক হোক দ্বি পারমাণবিক হোক বহু পারমাণবিক এটা কিন্তু আপনাদের আমি দেখিয়েছি কত হবে। এবার আপনারা আসুন
টিভি গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক। এর আগে আমরা কিন্তু জানছিলাম পিভি গামা, তার মানে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক। এবার হচ্ছে তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক। এই সূত্রগুলো কিন্তু আপনারা ভালোভাবে জানবেন যেন উল্টায় না যায়। তিনটা সূত্র আছে, তিনটা সূত্র আপনাদের কিন্তু উল্টায় যাওয়ার সম্ভাবনা আছে। আমি পর্যায়ক্রমিকভাবে দেখাচ্ছি এবং অঙ্কের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখেন, আমরা এটা যখন করব তখন 1 মোল গ্যাসের জন্য কি লেখা যায়, পিভি ইকুয়াল টু আরটি। পি এর মান বের করেন আরটি বাই ভি। এবার আপনারা জানেন কি এই পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক। তাহলে দেখেন পি এর মান কত, পি এর মান হচ্ছে আরটি বাই ভি, ভি ধ্রুবক, ঠিক আছে? তাহলে দেখেন এটা কি লিখে যায় আরটি, আর সূচকের নিয়ম অনুসারে গামা আর এর পাওয়ারটা কি আছে 1 আছে, যেহেতু ভাগ আকারে আছে ওই পাশে হয়ে যায় কিন্তু। ওকে, এবার দেখেন তাহলে কি লেখা যায় আর কি মোলার গ্যাস ধ্রুবক, এটাও কিন্তু ধ্রুবক। তাহলে দেখেন টিভি গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক। ওকে, তাহলে দেখেন অ্যাকচুয়ালি আপনার এই টি এবং ভি এর মধ্যে সম্পর্ক টিভি গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক। এবার আসেন তাহলে আমরা একটা যদি অঙ্ক দেখি তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ গ্যাসকে হঠাৎ সংকুচিত করে, সংকুচিত মানে কমানো হচ্ছে, সংকুচিত করে আয়তন 1/3 করা হলো। তাহলে দেখেন একটা আয়তন যদি v1 সমান v হয় তাহলে v2 সমান কত v/3, মানে সংকুচিত করে 1/3 করা হলো। এই ভাষা আপনারা লিখবেন। তো চূড়ান্ত তাপমাত্রা কত দেখেন, এটা কিন্তু প্রমাণ তাপমাত্রা দেওয়া আছে। আপনারা কিন্তু জানেন T1 সমান কত 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এই এককগুলো সব কেলভিনে করবেন। তারপরে দেখেন তাহলে টি আর T2 ইকুয়াল টু কিন্তু হট। ওকে, আর এখানে গামার মান আপনার দেওয়া আছে 1.41। দেখেন তাহলে আপনার গামার মানও কিন্তু দেওয়া আছে 1.41। এবার তাহলে আপনার সূত্র কি জানেন, টিভি গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক, ধ্রুবক। তাহলে কি লিখবেন T1 V1 গামা মাইনাস 1, T2 V2 গামা মাইনাস 1। বের করবেন কিসের মান, T2 এর মান। তাহলে T2 কে রাখেন এখানে T1 V1 বাই V2 গামা মাইনাস 1। এখানে কিন্তু করবেন এটাকে করার সময় আপনারা অবশ্যই ক্যালকুলেটরে কিন্তু সাহায্য নেবেন, মানে আপনার সিস্টেম কিন্তু এরকম, ঠিক আছে? এখন ভুল ভ্রান্তি যাই হোক আপনারা শুদ্ধ করে সব করবেন, সিস্টেম এরকম। আপনাদের কিন্তু আমি শুনেন লেকচারের পরে আমি কিন্তু একটা করে অঙ্ক দেখাই দিচ্ছি, যাতে আপনাদের অ্যাডমিশনে তো অনেক ইম্পর্টেন্ট এগুলো, আর ইদানিং রিটেনে কিন্তু আসতেছে এবং আপনাদের তো এমসিকিউ তো কাজে লাগবে, মানে যাতে আপনাদের কিন্তু সুবিধা হয়। এই জন্য আমি প্রত্যেকটা লেকচার দিয়ে দিয়ে অঙ্ক করাই দিচ্ছি কিন্তু গাণিতিক সমাধান। ওকে, তো যদি কোথাও সমস্যা থেকে থাকে আসুন আমরা দেখি। টিপি 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু ধ্রুবক। এটা কিন্তু আপনাদের এবার দেখতে হবে। দেখেন এই তিন প্রকার যে আপনাদের, এটা কিন্তু তাপমাত্রা এবং চাপের সাথে সম্পর্ক। এই তিন কোয়ালিটি থেকেই কিন্তু আপনাদের কোশ্চেন গুলো হয়ে থাকে অ্যাডমিশন এবং এমসিকিউতে। তো আর রিটেনের জন্য ইদানিং তো আসতেছে। এখন দেখেন আপনারা কি লিখতে পারেন, তাহলে পিভি ইকুয়াল টু আরটি। এখন দেখেন আপনার কিন্তু টি আর পি দরকার, তাহলে ভি কিন্তু দরকার নেই, তাহলে ভি এর মানকে আপনি বের করে নেন পি। এবার আপনি সূত্র কি জানেন, পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক বা পি ভি এর মান কত আরটি বাই পি গামা ইকুয়াল টু ধ্রুবক। এবার দেখেন পি থাকছে, এবার এটা কি লেখা যায় আর গামা টি গামা বাই পি গামা ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এটা কি লেখা যায় টি গামা ইকুয়াল টু পি। এটা দেখেন 1 মাইনাস গামা, কারণ ভাগের ক্ষেত্রে উপরে চলে যায়। আরেকটা কি আছে আর গামা ইকুয়াল টু ধ্রুবক। এখন দেখেন আর গামা তো ধ্রুবক, তো কনস্ট্যান্ট, তাহলে আর গামাকে আমি বাদ দিয়ে দিই মোলার গ্যাস ধ্রুবকের জন্য। এবার যদি আমি টি দিয়ে যদি এই পাওয়ারকে এই দেখেন গামা দিয়ে যদি উভয় পক্ষে সবাইকে যদি ভাগ করা হয় দেখেন পাওয়ারে, তাহলে কি হয় গামা বাই গামা তারপরে পি 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এটা কি লেখা যায় টিপি 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু ধ্রুবক। তাহলে দেখেন হয়ে গেছে টিপি 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু ধ্রুবক। এখন আসেন আপনাদের একটা যদি আমি অঙ্ক দেখাই, এই কোয়ালিটির অঙ্ক আসলে ধরে নেন যে অঙ্কটা এরকম আছে কিন্তু। তাহলে দেখেন প্রমাণ তাপমাত্রা এবং চাপে কিছু পরিমাণ গ্যাসকে হঠাৎ চাপে হ্রাস করা হলো। তার মানে দেখেন চাপে এত গুণ হ্রাস করা হলো। তাহলে দেখেন P1 সমান যদি P হয় তাহলে P2 সমান কত 1/4P, ঠিক আছে, মানে এত গুণ কিন্তু। তারপরে দেখেন প্রমাণ তাপমাত্রা, তাহলে T1 সমান কত 273 সরি এখানে আগে লিখবেন 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। T2 সমান হট, গামার মান দেওয়া আছে। তাহলে সূত্র কি লিখবেন TP 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু ধ্রুবক।
তাহলে এখানে লিখবেন T1 P1 1 মাইনাস গামা বাই গামা সমান সমান T2 P2 1 মাইনাস গামা বাই গামা। এখান থেকে বের করবেন কিসের মান? T2 এর মান। এটা আপনাদের বাসার কাজ করবেন আপনারা। আমি আবারও বলি প্রথম থেকে, এই যে তিনটা আমি সূত্র আপনাদের করাইলাম এবং গামার মান কিন্তু এখানে দেওয়া আছে। যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ধরবেন। কি ধরবেন? যদি এক পারমাণবিক না দ্বিপারমাণবিক, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। তারপরে আমি বলি যদি না থাকে 1.41, এটা ধরাই বেটার যদি কোনো কিছু না বলে থাকে। আর এই তিন কোয়ালিটি যে দেখালাম, এই তিন কোয়ালিটি আপনারা সিরিয়াল বাই সিরিয়াল করবেন এবং গাণিতিক সমস্যাগুলো দেখবেন ভালো। এবার আসুন আমরা খুবই এবার গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে আপনাদের খ নম্বরে আসবে। আমি আবার বলি খ নম্বরে আসবে। এটা খুবই ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট, আপনারা দেখেন ভালোভাবে। এটা বলছে কি রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখার চেয়ে অধিকতর খাড়া। সাপোজ এটা যদি পি ভি যদি হয় তাহলে কি একটা হবে খাড়া আর একটা কিন্তু বেশি হবে স্লপ, এরকম। তাহলে এটা যদি সমষ্ণ হয় আর এটা হবে কিন্তু রুদ্ধতাপীয়। আচ্ছা যা হোক আমরা দেখি তাহলে। মানে রুদ্ধতাপীয়টা আপনার হবে কি খাড়া হবে অনেকটা আর এটা হবে স্লপ হবে ঢাল। দেখেন তাহলে সমষ্ণ রেখার ক্ষেত্রে আমরা জানি PV ধ্রুবক, জানেন কিন্তু আপনারা, দেখিয়ে দিয়েছি আমি। এবার DV এর সাপেক্ষে যদি করেন কি হয় বলেন? তাহলে এই জায়গায় যদি ধ্রুবককে করেন 0 হয়ে যায়, তাহলে কি করবেন? P dV বাই dV প্লাস কি দিবেন? V দিবেন dP বাই dV ইকুয়াল টু 0। তাহলে দেখেন এখানে যদি কেটে যায় তাহলে P প্লাস V dP বাই dV ইকুয়াল টু 0, বা এবার আপনি যদি করেন dP বাই dV ইকুয়াল টু মাইনাস P বাই V। দেখেন আপনার কিন্তু মানটা এমন এসছে কিনা দেখেন। আমার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু করবেন dP বাই dV ইকুয়াল টু কি এসছে? তাহলে মাইনাস P বাই V। এই dP বাই dV এইটার মান কিন্তু আপনাদের বের করতে হবে সমষ্ণ রেখার ক্ষেত্রে এবং রুদ্ধতাপীয় রেখার ক্ষেত্রে। দেখানোর পরে আমরা কিন্তু বলবো যে কি হচ্ছে। দেখেন আগে শুধু স্লপের মানটা মানে ঢালের মানটা কত এসছে? মাইনাস P বাই V এসছে। এবার আপনি দেখেন রুদ্ধতাপীয় রেখার ক্ষেত্রে কি জানেন বলেন? আচ্ছা ভাষাটা লিখবেন এখানে PV গামা ইকুয়াল টু কিন্তু জানেন ধ্রুবক। দেখেন রুদ্ধতাপীয় রেখার ক্ষেত্রে আপনারা জানেন PV গামা ইকুয়াল টু ধ্রুবক জানেন। এবার আপনাদের কাজ কি হবে? তাহলে V এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেন। তাহলে এটা লেখা যায় d বাই dV PV গামা ইকুয়াল ধ্রুবককে করলে 0। তাহলে এটা যদি করেন P dV গামা বাই dV প্লাস V গামা dP বাই dV। অ্যাকচুয়ালি আপনার টার্গেট কি? dP বাই dV এর মান বের করা। তাহলে এটা কি হয়? গামা P, এটা দেখেন গামা P। তাহলে এটা লেখা যায়, যদি এটা হয়ে যায় তাহলে কি লেখা যায়? V গামা মাইনাস 1। দেখেন এটা আপনারা ক্লিয়ার কিনা দূর যে দেখেন গামা P V গামা মাইনাস 1, এটুকু যদি আপনারা বুঝে থাকেন তাহলে কিন্তু আপনাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। মানে এই কোয়ালিটির যে রুদ্ধতাপীয় ক্ষেত্রে যেটা এটা কিন্তু হয়ে গেছে। দেখেন এখানে গামা P সূচকের নিয়ম অনুসারে কি হয়? সামনে চলে আসে গামা P, তারপর থাকে কি dV গামা dV। এখন যদি আপনি করেন কি হয়ে যায়? V হয়ে যায়। তাহলে V কে যদি করেন গামা থাকে আর উপরে কি নিচের ভাগ আছে V আছে, এটাকে যদি করেন মাইনাস 1 হয়ে যায়। কিন্তু এটা কিন্তু সূচকের নিয়ম অনুসারে, আপনারা কিন্তু দেখে নেবেন এটা ভালোভাবে। দেখেন তাহলে এখানে কি হয়? গামা dP বাই dV ইকুয়াল টু 0। দেখেন তাহলে এবার আপনাদের কাজ কি হবে? দেখেন এই dP এবং dV এর মান কিন্তু এখান থেকে বের করবেন। তাহলে ওইদিকে নিয়ে যান V গামা dP বাই dV ইকুয়াল টু গামা P V গামা মাইনাস 1। তাহলে এবার যদি করেন dP বাই dV ইকুয়াল টু গামা P V গামা মাইনাস 1 বাই V গামা। এখন দেখেন আপনার কাজ কি? এই যে গামাটাকে উপরে নিয়ে যান। উপরে যদি নিয়ে যান তাহলে কি হয় বলেন তো? গামা P V গামা মাইনাস 1 মাইনাস গামা। তাহলে দেখেন এটা কিন্তু থাকে কি? গামা P V মাইনাস 1। দেখেন মাইনাস যদি থাকে এটা কি লেখা যায়? গামা P বাই কিন্তু V লেখা যায়। কিন্তু দেখেন বোঝা গেছে কিনা এতটুকু? ও আর এইটা যদি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসছিলেন তাহলে কিন্তু মাইনাস হবে, মাইনাস, এই যে মাইনাস। তাহলে দেখেন আপনার কিন্তু এটা কিন্তু এমন হয়, বুঝছেন কিনা দেখেন আগে।
যে ইনভার্স আছে, ইনভার্স থেকে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে এটা কিন্তু কি লেখা যায় দেখেন, গামার মাইনাস পি বাই ভি কি ছিল, মাইনাস পি বাই সি ছিল কিন্তু সমষ্ণ রেখার ঢাল। তাহলে এখানে লেখা যায় গামা গুণ সমষ্ণ রেখার ঢাল। তাহলে দেখেন রুদ্ধতাপীয় রেখার ঢাল কিন্তু হচ্ছে কি গামা গুণ সমষ্ণ রেখার ঢাল। তাহলে এবার আপনি লিখতে পারেন কি গামা গুণ খাড়া, কারণ দেখেন আপনার সমষ্ণ রেখার ছিল এই স্লপ, আর এইটা হবে কি অনেকটা খাড়া ধরনের এরকম। এদিক যদি চাপ হয়, এদিক যদি আয়তনের মধ্যে আপনার যদি গ্রাফ হয়, তাহলে কিন্তু মোটামুটি আকারে আমাদের বোঝা যাচ্ছে যে এটা কিন্তু এইভাবে আমরা করতে কিন্তু পারি। তাহলে দেখেন আপনারা আগে বুঝছেন কিনা দেখবেন এটা ভালোভাবে আপনারা, যে প্রথম সমষ্ণ রেখা ঢাল করলাম, পরে রুদ্ধতাপীয় রেখার ঢাল করলাম, ঢাল বের করার পর গামা গুণ খাড়া। এই যে শেষ লাইন হলো আপনার কি রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখার চেয়ে অধিকতর খাড়া, কারণ হচ্ছে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমান সমান গামা গুণ সমষ্ণ রেখার ঢাল। ওকে, আশা করি বুঝছেন। আর গ্রাফ তো আমি আপনাদের এটা পি ধরেন, যদি এটা যদি আয়তন ধরেন, তাহলে এই দেখেন এটা সমষ্ণের জন্য, আর এটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখার জন্য। আসলে কি আমি যে লেকচার দিচ্ছি আসলে আপনাদের জাস্ট থিম টুকু কিন্তু ধরাই দিলাম, আপনারা এবার বই দেখে সুন্দরভাবে আমার এই লেকচার অনুসারে ভালোভাবে করবেন। আর ইনশাআল্লাহ আমি আশা করি আমি যে লেকচার দিচ্ছি আপনারা প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝবেন। এবার আপনারা আসেন, এতক্ষণ কিন্তু আমাদের খেলা হচ্ছিল কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে, এবার আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। আপনাদের বইতে হয়তো বা 4টা সূত্র পাবেন বা 3টা সূত্র পাবেন, যাই হোক তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আসবে পরীক্ষায়, ইম্পর্টেন্ট অনেক। আপনারা হচ্ছে নিজ দায়িত্বে পড়ে নেবেন কার্নোর বিবৃতি এবং ক্লসিয়াসের বিবৃতি, এই দুইটা আমি দেখাচ্ছি না। এখন আপনাদের পরীক্ষাতে এসছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখো। আপনি যদি একটা লেখেন ফুল মার্ক কিন্তু পাবেন না, এই দুইটা সূত্র কিন্তু আপনাদের লেখা লাগবে, ঠিক আছে? এখন কেউ যদি মনে করেন যে আমি এই দুইটা বাদে অন্য দুইটা লিখবো, তাও কিন্তু হবে, তবে আমার দৃষ্টিতে সহজ হবে আপনাদের এই কার্নো বিবৃতি এবং ক্লসিয়াসের বিবৃতি, এবং অনেক স্যাররা কিন্তু এই দুইটাকেই আপনাদের কিন্তু অ্যাকসেপ্ট করবে। ওকে, এবার দেখেন আপনারা এখানে পাবেন প্রত্যাবর্তী প্রক্রিয়া বা প্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এখানে আপনাদের দেখেন অ্যাকচুয়ালি আমি এগুলো শুধু লিখে দিয়েছি, আপনারা কিন্তু এগুলো পড়ে নেবেন। তাও বলি প্রত্যাবর্তী প্রক্রিয়াটা হচ্ছে এটা, যে সাপোজ আপনার হচ্ছে বরফ থেকে পানি করা যায়, আবার পানিকে যদি শীতল করেন তাহলে কিন্তু বরফ হয়ে যাবে। ওকে, মানে বরফকে তাপ দিলে আপনার পানি হবে, পানিকে যদি আবার শীতল করেন বরফ হয়ে যাবে। এটা কিন্তু প্রত্যাবর্তী প্রক্রিয়া। মানে অ্যাকচুয়ালি এগুলো আপনারা দেখে নেবেন, পারবেন এগুলো, মানে এগুলো বোঝায়। আর আমি ভিডিও খুব বেশি বড় করতে চাই না, তবে এর পরবর্তী লেকচারটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। পরবর্তী লেকচার বলতে আমি এরপরেই যেটা দেবো আমি কার্নো চক্র, এখান থেকে আপনার ঘ নাম্বারের কিন্তু কোশ্চেন আসে, আর এরপরও আমি দেখাবো এগুলো কিভাবে আসে। দেখেন এবার আপনি কার্নো ইঞ্জিন পাবেন, এখানে কার্নো ইঞ্জিনের 4টা ধাপ। সাপোজ আপনারা করছেন, এটা কিন্তু আইসিডিতেও আছে, যে সাপোজ আপনি বাড়ি থেকে রওনা দিবেন কোনো আত্মীয়র বাসায়, আপনি কিন্তু কি আপনি যাচ্ছেন বাসের মধ্যে, বাস হচ্ছে আপনার বাহক, তারপর আপনার কিন্তু একটা নির্দিষ্ট ডেস্টিনেশন থাকে যে আপনি আত্মীয়র বাসায় যাবেন। আত্মীয় আপনার কি থাকে, রাস্তায় কিন্তু দাঁড়িয়ে থাকে আপনাকে রিসিভ করার জন্য। তাহলে সব সময় একটা কি থাকবে, একটা হচ্ছে সেন্ডার এবং রিসিভার থাকবে কিন্তু, তাই না? তাহলে দেখেন অনুরূপভাবে এখানেও কিন্তু এই কার্নো ইঞ্জিনের ক্ষেত্রেও কিন্তু সেম, সেন্ড করবে আর একজন গ্রহণ করবে, এই দুইটা থাকবে। আর মাঝপথে কি থাকবে আপনার গাড়ি, বাস, এইভাবে যে আমরা যাতায়াত করি, এটা ট্রান্সমিশনের যেটা, এটা কিন্তু থাকবে। তো অনুরূপভাবে এখানে আপনারা পাবেন সিলিন্ডার পাবেন, সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে, তাপ উৎস থেকে তাপ উৎপন্ন হবে, গ্রাহককে গ্রহণ করবে, রিসিভারের কথা আমি যেটা বলছিলাম। আর এইটা সিলিন্ডারটা একটা তাপ পদার্থের উপর বসানো থাকবে, ঠিক আছে? তো এইটুকু আমি দেখাইলাম। এবার আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ঘ নাম্বারের জন্য দেখাবো কার্নো চক্র। আসুন, এটি এমন একটি গুরুত্বপূর্ণ টপিকস যে কার্নো চক্র, এখান থেকে আপনার ঘ নাম্বারে কোশ্চেন হবে, এবং কিভাবে কোশ্চেন হবে আমি আপনাদের দেখাবো। এরপরও আমি কিন্তু আরেকটা সৃজনশীলের উপর আমার কিন্তু মানে প্রত্যেকটা অধ্যায়ে আমি কিন্তু সৃজনশীলের উপর আপনাদের লেকচার থাকবে, আমার একটা করে পার্ট। তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আসুন দেখি, এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিকস, আপনারা এটি ভালোভাবে বুঝবেন। দেখেন আমি দিয়েছি ওয়াই অক্ষ বরাবর চাপ এবং এক্স অক্ষ বরাবর ভি দিয়েছি আয়তন। এখন দেখুন এখানে এ বি এদিকে কিন্তু যাচ্ছে, এ বি, তারপর দেখেন বি সি নিচের দিকে যাচ্ছে, সি ডি উপরের দিকে যাচ্ছে, আর ডি এ এটাও কিন্তু উপরের দিকে যাচ্ছে। এখন দেখেন আপনার অ্যাকচুয়ালি দেখেন আপনারা কিন্তু কি জানেন, সমষ্ণ রেখার ক্ষেত্রে কিন্তু কি হয়, স্লপ হয় বেশি। তাহলে দেখেন এটা কিন্তু বেশি স্লপ, এটা কিন্তু বেশি স্লপ। তাহলে এই দুইটা রেখা আমি কিন্তু বুঝতে পারছি কি সমষ্ণ। আর দেখেন
রুদ্ধতাপীয়র ক্ষেত্রে কিন্তু একটু খাড়া হয়, তাহলে দেখেন এটাও একটু খাড়া, এটাও একটু খাড়া। তাহলে বলা যায় কি এবি এবং সিডি দুইটা সমষ্ণ রেখার জন্য ইউজ করা হয়েছে, আর বিসি এবং ডিএ দুইটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখার জন্য ইউজ করা হয়েছে। এখন দেখেন আপনাদের কিন্তু চারটা তাহলে ধাপ হয়ে গেল। একটা হচ্ছে সমষ্ণের জন্য প্রসারণ, কারণ দেখেন তীর চিহ্ন এদিকে আছে আর তীর চিহ্ন এদিকে। এখন কোশ্চেন আপনাদের আমি একটা শর্টকাট টেকনিক শেখাই। সমষ্ণ রেখার ক্ষেত্রে তীর চিহ্ন এইদিকে যাচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে প্রসারণ হবে। রুদ্ধতাপীয়ের ক্ষেত্রে তীর চিহ্ন নিচের দিকে, প্রসারণ ক্ষেত্রে এই দেখেন আপনাদের চারটা ধাপ আমি ইউজ করে দিয়েছি। দেখেন এখানে অ্যাকচুয়ালি দরকার কি আপনার কৃত কাজের পরিমাণ, কি পরিমাণ কাজ সম্পাদিত হচ্ছে। দেখেন তাহলে সমষ্ণ প্রসারণ প্রথমে এবি, সমষ্ণ প্রসারণ এবির জন্য আপনাদের ভাষা ভালোভাবে ওখান থেকে দেখে লিখে নেবেন। এ আছে কত P1 V1, বি আছে P2 আর V2 আছে আয়তন। তাহলে এবির জন্য আপনারা দেখেন W1 কি হবে PdV, এবং দেখেন এই এবি, এই যে এবি এই দেখেন বি থেকে কিন্তু চলে আসছে, এই যে আসছে এই যে জি, আর দেখেন এ থেকে আসছে এই যে দেখেন এইগুলো কিন্তু অবশ্যই দাগ কাটা ছিল। তাহলে দেখেন এখানে কাজের পরিমাণ আপনার হচ্ছে কত এবির জন্য, দেখেন এইটুকু টোটাল কাজের পরিমাণ হচ্ছে এইটুকু। ক্লিয়ার কিনা? তাহলে দেখেন এ বি জিই, তাহলে এ বি জিই এর ক্ষেত্রফল, ঠিক আছে, এ এর ক্ষেত্রফল। তাহলে দেখেন এ বি জিই হচ্ছে কিন্তু প্রথমটার জন্য এ বি জিই। ক্লিয়ার কিনা দূর? এবার দেখেন আপনারা নিজেরাই বলবেন তাহলে W2 ইকুয়াল টু কত হবে, এই V1 থেকে V2 দিবেন PdV সবার ক্ষেত্রেই। তাহলে এর ক্ষেত্রে বলেন তো কত দূর হবে BC এর জন্য, দেখেন এই BC, তাহলে এই যে BC আর এইখান থেকে নেন আর এই যে এইখান থেকে নেন, দেখেন BC। তাহলে BC এর জন্য আপনারাই বলেন, BC এর জন্য রুদ্ধতাপীয় প্রসারণের জন্য হচ্ছে কি BC HG। তাহলে দেখেন এখানে কি লিখবেন BC HG এর ক্ষেত্রফল। ওকে, বুঝতেন আশা করি। তাহলে দেখেন অ্যাকচুয়ালি এটা ছিল সমষ্ণ প্রসারণ, এটা ছিল রুদ্ধতাপীয় প্রসারণ। এখন দেখেন এইটার বিপরীত এইটা, তাহলে এটা কি হবে সমষ্ণ সংকোচন, তাহলে সিডি। তাহলে আপনারা বলেন সিডি এই যে এত দূর, তাহলে সিডি যদি এখান থেকে হয় এই যে সি, এখান থেকে এই যে ডি। ক্লিয়ার কিনা? তাহলে সিডির জন্য কি হবে বলেন তো W3 আমি একবারে লিখলাম। তাহলে দেখেন তো সি এইচ এফ ডি, তাহলে সি এইচ এফ ডি এটার ক্ষেত্রফল কিন্তু W3, এটা সমষ্ণ সংকোচন। এবার দেখেন উপরের দিকে এভাবে যাচ্ছে, এটা রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে DA, তাহলে দেখেন এটা যদি D হয় DFEA এই যে, তাহলে কি হবে W4 সমান সমান DF, এই যে DFEA। দেখেন ক্লিয়ার কিনা? এত এর ক্ষেত্রফল। এখন দেখেন আপনার টোটালি কাজ হয়েছে কি, যে দুইটা আপনার হচ্ছে প্রসারণ হয়েছে এই দুইটা যোগ, এবং যে দুইটা সংকোচন হয়েছে এই দুইটা বিয়োগ। তাহলে দেখেন আপনি সহজেই লিখতে পারবেন W ইকুয়াল টু W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস W4। তাহলে দেখেন এই যে এবার মানগুলো বসান, দেখেন W1 কোনটা ছিল আপনার ABGE, দেখেন ABGE এই যে ABGE এটা ছিল কিন্তু, ঠিক আছে। এবার দেখেন যোগ করবেন কি BCHG, দেখেন BCHG, দেখেন তাহলে টোটাল এইটুকু থেকে দেখেন এই জিনিসটা ভালো করে বুঝেন আপনারা, আমি আবার আপনাদের বলি। দেখেন এখানে ABGE এই যে, তাহলে ABGE এটা কিন্তু ছিল এরকম অনেকটা ABGE ছিল, এই যে ABGE। আপনারা এটা কিন্তু যখন করবেন খাতায় দেখবেন, না হলে কিন্তু বুঝতে সমস্যা হবে। ABGE করলেন। এবার দেখেন W2 করছেন কি BCHG, এই যে এইটুকু BCHG, তাহলে দুইটার মান হয়ে গেল যোগ। এখন বিয়োগ করবেন কি CHFD, দেখেন CHFD, তাহলে দেখেন এইটুকু কিন্তু বাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন দেখেন এইটুকু আপনার কিন্তু এই দুইটা কিন্তু ছিল, এইটুকু হয়ে গেল বাদ। এখন দেখেন আর বাদ হবে কোনটা DFEA, এই যে DFEA, তাহলে দেখেন আপনার টোটালি কিন্তু বাদ হয়ে যাচ্ছে এতটুকু বাদ, এই যে এই এলাকাটা কিন্তু বাদ থাকছে, তাহলে এই এলাকাটা, তাহলে আপনার টোটাল কি হবে ABCD এর ক্ষেত্রফল। তাহলে টোটাল কাজটা কিন্তু কিভাবে আপনারা কিন্তু খাতা নিয়ে দেখবেন, এখানে বুঝবেন, কিন্তু এখানে হয়তো একটু কাটাকাটি হচ্ছে বলে বুঝবেন, বুঝতে সমস্যা হচ্ছে, আপনারা খাতা নিয়ে দেখবেন। প্রথম দুইটা যোগ প্রসারণের জন্য, আর পরের দুইটা কিন্তু বিয়োগ। এই টোটাল এখান থেকে আপনার কোশ্চেন এসে থাকে। তো এরকম একটা দিয়ে যায় চিত্র, এবং এইবার ইনশাল্লাহ এই চিত্র দিয়ে কিন্তু এই অধ্যায় থেকে আপনারা সৃজনশীল কোশ্চেন কমন পাবেন।
এই চিত্র দিয়ে। এইবার যদি আর যদি সমস্যা হয়ে থাকে, এবার যদি কোনো সমস্যা হয় তাহলে ইনশাআল্লাহ নেক্সট বার কোশ্চেন কমন পাবে, এবং কেন যেন আমার মনে হয় এবারই আপনারা কোশ্চেন কমন পাবেন এখান থেকে। ঠিক আছে, এখন এই ছিল মোটামুটি। তাহলে ছিল কি, ঘ নম্বর আপনার কোশ্চেন এখান থেকে এসে থাকে, উদ্দীপক দেওয়া থাকে, তার লেখা থাকে উপরের উদ্দীপকের আলোকে সম্পূর্ণ কাজের পরিমাণ হিসাব করো। আর কি কি কোশ্চেন হয় আমি কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন, আমি কিন্তু দেখাবো সব। তো আশা করি বুঝছেন। এখানে আপনার 4 প্রকার হচ্ছে এই সমষ্ণ প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় সংকোচন। এই 4টা যদি আপনারা বোঝেন এখান থেকে কিন্তু অনায়াসে ক্লিয়ারলি ভাবে করতে পারবেন। ঠিক আছে, এবার আমরা দেখি তাপীয় ইঞ্জিনের দক্ষতা। এখান থেকে আপনাদের ইদানিং কিন্তু গ নম্বরে কোশ্চেন এবং মাঝে মধ্যে ঘ নম্বরে কোশ্চেন এসে থাকে, এবং আপনারা এক জায়গায় ভুল করেন। আমি যে সিস্টেম আপনাদের শেখাচ্ছি এই সিস্টেমে আপনারা শিখবেন। দেখেন তাপীয় ইঞ্জিনের দক্ষতা। এখন তাপীয় ইঞ্জিনের দক্ষতাকে প্রকাশ করা হয় ইঞ্জিনের দক্ষতাকে ইটা দ্বারা। তাহলে ইটা ইকুয়াল টু লিখতে পারি আমরা ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত, মানে কি পরিমাণ কাজে রূপান্তরিত হচ্ছে তাপ শক্তি। দেখেন আমাদের শরীরে যে পরিমাণ শক্তি থাকে সব কি আমরা ব্যয় করি? সব কিন্তু ব্যয় করি না, কিছু কিন্তু সঞ্চিত থাকে। ওকে, এবার আসুন বাই ইঞ্জিন দ্বারা শোষিত, মানে কি পরিমাণ শোষণ করছে। এখন দেখেন আপনাদের এখানে 2টা লাইন আমি লিখে দিয়েছি। এই 2টা লাইন কিন্তু অঙ্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু উল্টিয়ে যেন ফেলবেন না কখনোই। দেখেন Q1 তাপ শোষণ করে T1 তাপমাত্রা যখন থাকে, তাহলে দেখেন Q1 তাহলে কি, যদি অঙ্কের মধ্যে থেকে শোষিত তাপের পরিমাণ তাহলে Q1 ধরবেন। আর বর্জন বলছে Q2, T2 তাপমাত্রায় Q2 তাপ বর্জন করে। ওকে, ক্লিয়ার? এটা কিন্তু ধরবেন তাহলে তাপ বর্জনের জন্য Q2 আর শোষণের জন্য ধরবেন Q1, তাহলে অঙ্ক ভুল হবে না এখান থেকে। তাহলে দেখেন আমরা জানি কি W সমান Q1 Q2 শোষিত তাপ এবং যে বর্জনকৃত তাপ। আবার আমরা জানি ইটা ইকুয়াল টু W/Q1, তাহলে W এর মান এখানে বসান, এই যে W এর মান এত, তাহলে Q1 কেটে যায়, তাহলে থাকে 1 Q2/Q1। এখন দেখেন আবার আমরা জানি Q1 এবং তাপমাত্রা Q তাপমাত্রার সাথে সমানুপাতিক। তাহলে দেখেন সমানুপাতিক যদি হয় এটা কি লেখা যায় বলেন তো? এটা আপনাকে লিখতে পারেন এইভাবে যে Q/T সমান ধ্রুবক। আর ধ্রুবক যদি হয়, কিছুক্ষণ আগে তো আমি আপনাদের দেখালাম Q1 সমান Q2 T2, এভাবে কিন্তু লেখা যায়। এই যে লিখবেন, তাহলে দেখেন Q2 এর সাথে T2 এর সম্পর্ক, Q1 এর সাথে T1 এর সম্পর্ক, তাহলে এটা কিন্তু এই সমীকরণ থেকে লেখা যায় কি এইটা 1 T2 T1 লসাগু করেন কি হয় দেখেন T1, তাহলে T1 T2। এবার দেখেন শতকরায়, আমরা এই দক্ষতাকে প্রকাশ করা হয় কিন্তু পার্সেন্টেজে, মানে শতকরায় কিন্তু প্রকাশ করা হয়। তাহলে এটা যদি করেন কি লিখবেন T1 T2/T1 গুণ 100%। ঠিক আছে, এইটা মূলত এইটা আপনার এই সূত্র দিয়ে কিন্তু অঙ্ক হবে। এই সূত্র দিয়ে ইদানিং আপনাদের কিন্তু গ এবং ঘতে অনেক অঙ্ক এসে থাকছে, এগুলো কিন্তু আপনারা দেখবেন। এবং কোন ইঞ্জিনের দক্ষতা কিন্তু সচরাচর 20% বা 25%ই হয়, আপনাদের এমসিকিউ তে এসে থাকে। আর হচ্ছে সর্বোচ্চ 50% হতে পারে। ঠিক আছে, তো আমি অঙ্কের মাধ্যমে একটা দেখাই দিই আপনাদের, তাহলে আপনারা ভালোভাবে বুঝবেন। আসেন আমরা এই অঙ্কটা দেখি, দেখলে পরে কিন্তু ক্লিয়ার হয়ে যাব। দেখেন একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 40%, তাহলে যখনই বলছে আপনার দক্ষতা তাহলে কি করবেন 40%। ওকে, এবার দেখেন এবং তাপ গ্রাহকের তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। শুনেন, এই তাপ গ্রাহকের তাপমাত্রা এবং উৎসের তাপমাত্রা, আপনি গ্রাহকের তাপমাত্রা সবসময় ধরবেন T2 ধরবেন। আমি আপনাদের যেভাবে বলি এইভাবে আপনারা শেখেন। 7 গুণ 273 করবেন 280 কেলভিন। ওকে, আর আপনারা বলছেন উৎসের তাপমাত্রা T1 ধরবেন, তাহলে অঙ্ক আর ভুল হবে না কিন্তু। তাহলে দেখেন আপনারা ইটার সূত্র কি জানেন, ইটা ইকুয়াল টু T1 T2/T1, তাই না? এই যে এই সূত্র 1 T2/T1, এখান থেকে যদি আপনারা করেন এই মানটা কিন্তু আপনাদের আসে। এখন দেখেন আপনার বের করতে হবে কি T1 এর মান বের করা লাগবে। এখন তাহলে এই সূত্রটা আপনি এখানে যদি ইউজ করেন তাহলে কি হয় 1 T2/T1। এখন দেখেন এই 40% আছে, একে আপনি কনভার্ট করে দেন 100 সমান 0.4 কিন্তু। ওকে, তাহলে এটার মান কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 0.4। আপনার কিন্তু পার্সেন্টেজ এখানে দেওয়া লাগছে না, কারণ এটার এখানে তো আপনার রয়েছেই 40%। তাহলে এবার আপনি কি করবেন, এই যে T2/T1 কে এই পাশে যদি নিয়ে আসেন তাহলে কি হয় 1 এটা। ঠিক আছে, এখন আপনার দরকার কিসের মান, T1 এর মান দরকার। তাহলে 1 এটার মান বসাবেন, আর হচ্ছে 1 দরকার আপনার T1 এর মান কিন্তু। তাহলে দেখেন T1 সমান T2/1 এটার মান 0.4। এই যে করবেন এইভাবে অ্যানসার কিন্তু চলে আসবে আপনাদের। এটা আপনারা যদি অঙ্কটা বুঝে থাকেন, এবং এই কোয়ালিটির অঙ্কই কিন্তু অনেক আপনাদের কিন্তু আছে,
তো অবশ্যই ওইগুলো আপনারা আশা করি ভালোভাবে বুঝবেন। এবং এটা যদি কেলভিন সেলসিয়াস যে স্কেলে রাখেন সমস্যা, তবে কেলভিন স্কেলে আপনাদের যে মানটা আসবে কেলভিন স্কেলে। এখন দেখেন আপনার কিন্তু ইম্পর্টেন্ট লাইন, গ্রাহকের তাপমাত্রা আমি ধরতে বলছি কিন্তু T2, আর আপনি উৎস ধরবেন T1, আর আপনাদের Q1 কি ধরবেন আর Q2 কি ধরবেন আমি বলে দিয়েছি যে শোষণ এবং বর্জনের জন্য। এই কোয়ালিটি যদি আপনারা বোঝেন এবং ধরতে পারেন, ইনশাআল্লাহ এই অঙ্কগুলোতে আর সমস্যা হবে না। এরপরও যদি সমস্যা হয়ে থাকে আমাকে জানাবেন। এখন আসেন আপনাদের খ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখেন প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে এবং অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি বা ধনাত্মক হয়। দেখেন আমি আপনাদের প্রত্যাবর্তী প্রক্রিয়াটা দেখাবো এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া আপনারা দেখে নেবেন, খুবই সহজ। ওকে, এটা যদি বোঝেন তাহলে দেখেন এই চিত্রটা কিন্তু আমরা আগেই জানি, এই দুটো কি সমষ্ণের জন্য এইটা এবং এইটা বৃদ্ধি এবং হ্রাস। তাহলে আসেন দেখেন তাহলে এই AB রেখা বরাবর সমষ্ণ রেখার ক্ষেত্রে এন্ট্রপির আচ্ছা এখন কথা হচ্ছে এন্ট্রপি কাকে বলে? এন্ট্রপি কি? এন্ট্রপি সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতাকে বা অসম্ভাব্যতাকে, ঠিক আছে, অসম্ভবকে এন্ট্রপি বলে। তো এই সংজ্ঞাটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। এই সংজ্ঞাটা আপনাদের মনে করেন যে 1 মার্কের জন্য আসবে এবং আপনারা সবাই পারবেন। দেখেন তাহলে AB এর জন্য এন্ট্রপির পরিবর্তন কি হবে? Q1/T1। কিভাবে Q1/T1? এই তাপ আপনারা কিন্তু আগের যে লেকচারের ওইটা আছে ওখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারছেন। এবং যেহেতু পরিবর্তন বৃদ্ধি হচ্ছে প্রসারণ, এই জন্য প্লাস সামনে। এবার দেখেন CD তে কি হয়? CD তে কিন্তু সংকোচন হয়, হ্রাস, এই জন্য -Q2/T2। ওকে, এবার আসেন পরিবর্তন যদি হয় তাহলে কি লিখবেন? Q1/Q2 Q2/T1। এবার দেখেন আপনারা কিন্তু আগে কিন্তু দেখে আসলেন Q1/T1 = Q2/T2। T2 এটা কিন্তু আপনারা আগে লেকচারে দেখছেন, তাহলে এটার মান আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিতে পারি। Q1 এবং Q2 এর মানটা অ্যাপ্লাই যদি করি তাহলে দেখেন 0 হয়। 0 মানে কি? স্থির থাকে। আর আপনাদের এই অপ্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির মান বৃদ্ধি বা ধনাত্মক হয়, এটা আপনাদের বাসার কাজ। এবং রেফ্রিজারেটর যে আরেকটা টপিকস আছে, এটা তো আপনাদের বাড়িতে সবাই ফ্রিজ আছে, তো আপনারা দেখবেন ফ্রিজটা ভালো করে। তো ইনশাআল্লাহ এটাও আপনারা পারবেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা হয় তো আমাকে অবশ্যই জানাবেন। আমি এইভাবে কিন্তু পর্যায়ক্রমে আমি ভিডিওগুলো দিব এবং আমার ভিডিওগুলো আমি সবসময় চেষ্টা করি এক্সেপশনাল ভাবে তৈরি করার জন্য। তো আমার ভিডিও আপনারা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। এবং আমি পর্যায়ক্রমে এরপর কিন্তু সৃজনশীল সম্পর্কে আলোচনা করব, আর আপনাদের সমস্যাগুলো আমাকে জানাবেন। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।